প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের নতুন চ্যাপ্টার অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের সারির স্থানিক গঠন সম্বন্ধে আলোচনা করব। চ্যাপ্টারটা বড় নয় কিন্তু তথ্যবহুল। আমরা শুরু করি। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। দেখো, আমরা কোষ সম্বন্ধে জেনেছি। কোষ হচ্ছে জীবের গঠনগত কার্যগত একক। একটি কোষ থেকেই কিন্তু জীবনের আবির্ভাব হয়েছে এবং ক্রমবিকাশের মাধ্যমে, অভিব্যক্তির মাধ্যমে পৃথিবীতে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে। কোষ থেকে তৈরি হয় কলা এবং তারপরে অঙ্গ, তন্ত্র এবং দেহ তৈরি হয়। কোষ সম্বন্ধে আমরা জেনেছি। কোষের পরবর্তী ধাপে কোষ দিয়ে তৈরি হয় কলা। আমরা আজকে জানব যে উদ্ভিদের কলা কাকে বলে। আমি যেভাবে লেখাচ্ছি ছকের মাধ্যমে লেখাবো। খুব ভালো করে এই ছকটা যদি তুমি জানো, ছবিও কিছু আছে, ছবিগুলো আঁকবো। আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা প্রথমে আমরা জানবো কলা বা টিস্যু কাকে বলে। কলা বা টিস্যু, কলা বা টিস্যু কাকে বলে। সংজ্ঞা আসে না, কিন্তু তোমাদের মনে জানতে তো হবেই। আচ্ছা, কলা বা টিস্যু হচ্ছে উৎপত্তিগতভাবে, আমরা লিখি তাহলে এটা দেখো তো প্রত্যেকে, উৎপত্তিগত এবং কার্যগতভাবে অভিন্ন, মানে একই। উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে অভিন্ন এইরূপ সম বা বিষম, একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে। আকার, আকৃতির কোষীয় সংগঠন। কোষীয় সংগঠনকে কলা বলে। তাহলে আমরা জানলাম যে কোষীয় সংগঠন, এক কথায় আমরা কি জানলাম যে কোষীয় সংগঠনই হচ্ছে কলা। কোষীয় সংগঠন মানে অনেকগুলো কোষ একসঙ্গে মিলে একই রকম কাজ করবে। তাদের আকার আকৃতি ভিন্ন হতে পারে। তাহলে অনেকগুলি কোষ যখন আকার আকৃতিতে ভিন্ন, একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে, কিন্তু কাজ একই করবে। তাদের উৎপত্তি কিন্তু একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, তাকে কলা বলে। নেক্সট আমরা জানবো কলা কয় প্রকার এবং কি কি। উদ্ভিদ কলা। এবার আমরা কিন্তু লিখব যে উদ্ভিদ কলা কয় প্রকার এবং কি কি। উদ্ভিদ কলা কয় প্রকার এবং কি কি। দেখো, উদ্ভিদ কলা দুই প্রকার। উদ্ভিদ কলা দুই প্রকার, যথা এক লেখো ভাজক কলা এবং আরেকটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা এবং স্থায়ী কলা।
তাহলে উদ্ভিদ কলা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভাজক কলা, যেটা বিভাজিত হতে পারে, আর স্থায়ী কলা মানে যেটা বিভাজন হওয়ার ক্ষমতা থাকবে না, অক্ষম, বিভাজনে অক্ষম। তাহলে ভাজক কলা বিভাজিত হতে পারে। এবার আমরা পরের কোশ্চেন জানবো, ভাজক কলা কাকে বলে? ভাজক কলা কাকে বলে? ভাজক কলা কাকে বলে সংজ্ঞা একটা আমরা জেনে নিই, এবং কয় প্রকার কি কি। ভাজক কলা কাকে বলে, আচ্ছা কয় প্রকার কি কি দরকার নেই। ভাজক কলা কাকে বলে একটা ছবি আমরা আঁকবো। ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। ভাজক কলার বৈশিষ্ট্য। গুলি লেখো। এর মধ্যে আমরা লিখে ফেলবো। তাহলে ভাজক কলা কাকে বলে সংজ্ঞাটা আমরা লিখবো এবার। ভাজক কলা হচ্ছে কোথায় থাকে? উদ্ভিদে যে অংশগুলো বৃদ্ধি হয়, অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগে। তাহলে ভাজক কলা দেখো উদ্ভিদের যে অংশগুলো, তাহলে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, অর্থাৎ সেগুলো কোথায়? মূল ও কাণ্ডের অগ্রভাগে। মূল ও কাণ্ডের অগ্রভাগে। কেমন? তাহলে মূল ও কাণ্ডের অগ্রভাগে, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থিত এই অংশে থাকে যে কলার কোষগুলি, যে কলার কোষগুলি সর্বদাই বিভাজিত হয়, সর্বদাই বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, কোষ তৈরি করে, তাকে ভাজক কলা বলে। তাহলে ভাজক কলা কাকে বলে আমরা জানলাম। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থিত। বর্ধনশীল অঙ্গটা কোথায়? মূল ও কাণ্ডের অগ্রভাগ। এই কলার কোষগুলি কি হয়? সর্বদাই বিভাজিত হয়, নতুন কোষ উৎপন্ন করে। আমরা ভাজক কলার বৈশিষ্ট্য লেখার আগে আমরা একটা ছবি আঁকবো, এবং ডান দিকে আমরা ভাজক কলার বৈশিষ্ট্যগুলো লিখবো। ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। আমরা একটা বৃত্ত আঁকছি, ছোট্ট করে আঁকবে, বেশি বড় আঁকলে পুরোটা কভার করতে হবে, সময় নষ্ট হবে। কেমন? ছোট করে আঁকবো। দেখিয়ে গেল। হ্যাঁ, নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি।
এই যে আমরা এঁকেছি, এবার দেখো এইগুলো শুধু এঁকে ফেলো। এখানে একটি করে নিউক্লিয়াস আছে, ছোট্ট করে আঁকো, বড় করে আঁকলে সময় নষ্ট হবে। আমরা এঁকেছি। এবার একটি ভাজক কলা আমরা দেখছি, ভাজক কলা, এটা ভাজক কলা। বৈশিষ্ট্যটা দেখে দেখে লিখবো। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখানে দেখো এটা কোষ প্রাচীর হচ্ছে পাতলা, কোষ প্রাচীর পাতলা। এর ভেতরে কিন্তু সাইটোপ্লাজম আছে, হ্যাঁ সাইটোপ্লাজম আছে। এবার আমরা দেখো এই যে বৈশিষ্ট্য লিখবো, বৈশিষ্ট্য দেখো এই ছবিটা দেখে দেখে আমরা লিখি। আমরা 1 নম্বর দেখো, ভাজক কলার কোষগুলি দেখতে কেমন? বহুভুজাকার। এটা দেখতে হচ্ছে বহুভুজাকার, বহুভুজাকার। তাহলে ভাজক কলার আর লিখছি না, কোষগুলি কেমন দেখতে? কোষগুলি হচ্ছে গোলাকার, ডিম্বাকার। কোষগুলি গোলাকার, ডিম্বাকার এবং বহুভুজাকার হয়। এক নম্বর হচ্ছে গোলা, এটা হচ্ছে বহুভুজাকার, গোলাকারও হতে পারে, ডিম্বাকারও হতে পারে। নেক্সট দেখো কোষ প্রাচীর পাতলা, তার মানে এটা কি দিয়ে তৈরি ছিল? ব্র্যাকেটে এখানে একটু লিখে রাখো, সেলুলোজ। সেলুলোজ হলে কিন্তু কোষ প্রাচীর পাতলা হবে। এটা কিন্তু তাহলে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর পাতলা হবে এবং সেলুলোজ নির্মিত। তিন নম্বর দেখো কোষগুলি সজীব। কোষগুলি কেমন? সজীব। সজীব কেন? কোষে কি থাকে? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আছে। কোষে নিউক্লিয়াস আর কি আছে? সাইটোপ্লাজম। কোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে। কেমন? সাইটোপ্লাজম থাকে। 4 নম্বর দেখো কোষান্তর রন্ধ্র থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোষান্তর রন্ধ্র থাকে না, কোষান্তর রন্ধ্র নেই। এবার 5 নম্বর দেখো এই কোষে কিন্তু প্রোটোপ্লাস্ট থাকতে পারে, প্লাস্টিক থাকে। প্লাস্টিক কখন থাকতে পারে? প্লাস্টিক প্রোপ্লাস্টিক দশায় থাকতে পারে। এটা ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট মনে রাখবে। প্রোপ্লাস্টিক দশায় থাকে, অন্য সময় থাকবে না। আর একটা হচ্ছে বিভাজন। বিভাজনের পদ্ধতি হচ্ছে মাইটোসিস। বিভাজনের পদ্ধতি মাইটোসিস। এইটুকু জানলেই হবে। প্রধান দুটো পয়েন্ট হচ্ছে কোষান্তর রন্ধ্র থাকে না, প্লাস্টিক হচ্ছে প্রোপ্লাস্টিক দশায় থাকে। আর হচ্ছে এই কোষ প্রাচীরটার কথা মনে রাখবে। 2 নম্বর, হ্যাঁ 2 নম্বরটা হচ্ছে কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত। তাহলে ভাজক কলা কাকে বলে? ভাজক কলার এই ছবিটা দিয়ে দিতে পারে তোমাকে, দিয়ে এই অংশগুলো চিহ্নিত করতে বলতে পারে। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে নিউক্লিয়াস। যদিও এটা দেবে না, অত্যন্ত সহজ। আমি যেটা দেবে সেটা আমি পরে বলছি। এটা লেখা হয়ে গেছে। এইবার
ভাজক কলাকে আমরা ক্লাস 9-এ থাকতে শুধুমাত্র অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা ওইটুকু করেছি। কিন্তু এখানে উৎপত্তি অনুযায়ী, অবস্থান অনুযায়ী, কাজ অনুযায়ী, বিভাজনের তল অনুযায়ী 4 ভাগে 4টে বিষয়ের উপরে ভিত্তি করে ভাজক কলাকে ভাগ করা হয়েছে। আমি ছকের মাধ্যমে লেখাবো, যেটা প্রয়োজন সেখানে সেইটুকু আমি লিখবো, তোমরা অবশ্যই একটু দেখবে। আচ্ছা, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে তোমরা একদম মুখস্থ করে আসবে। আমি কিন্তু পরের দিন এর উপরে ভিত্তি করে শর্ট কোশ্চেন 1 নম্বরে উত্তর হবে তোমাদের দেবো কাগজটা, সেই 20 মিনিট টাইম দেবো। 20 মিনিটের মধ্যে এখানে সেই প্রশ্নটা উত্তর দিতে পারলে যত এমসিকিউ আছে যা আমি দেবো পরবর্তীকালে, কারণ তোমাদের যে দুটো বই আছে সেখান থেকে এবং যে কোশ্চেন ব্যাংক সেই বই থেকে প্রশ্ন অনুযায়ী আমি এটা করছি, সুতরাং তোমাদের ওইগুলো মুখস্থ হয়ে যাবে, ওগুলো সহজে পারবে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে যে পর্যন্ত পড়ানো হচ্ছে সেই পর্যন্ত। এসিকিউ দেবে, মানে এমসিকিউ না, এমসিকিউটা পরীক্ষার সময়, পরীক্ষার সময়টা সেটা দেবে। লেখা হয়ে গেছে তো? আচ্ছা, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এবার লেখো উৎপত্তি অনুসারে ভাজক কলার উৎপত্তি অনুসারে ভাজক কলার প্রকারভেদ। হ্যাঁ, প্রকারভেদ গুলি লেখো। উৎপত্তি অনুসারে ভাজক কলার প্রকারভেদ, প্রত্যেকে খাতা। আচ্ছা, এটা মুছে বুঝবো কি আমি? লেখা হয়নি? আচ্ছা, উৎপত্তি অনুসারে ভাজক কলার প্রকারভেদ লিখে রাখো ভেতরে। উৎপত্তি অনুসারে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে এই উৎপত্তি অনুসারে ভাজক কলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি। আচ্ছা, আমরা এটা শুরু করি। উৎপত্তি অনুসারে ভাজক কলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। উৎপত্তি অনুসারে ভাজক কলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রাথমিক ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা। আর হচ্ছে 2 হচ্ছে গৌণ ভাজক কলা, গৌণ ভাজক কলা। তাহলে ভাজক কলা এটা হচ্ছে যেখান থেকে উৎপত্তি হয়েছে তার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক ভাজক কলা মানে কি? এই ভাজক কলা দেখো অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপত্তি হয়। এটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, হচ্ছে অগ্রস্থ ভাজক কলা থেকে এই কলার উৎপত্তি। অগ্রস্থ, যেমন এই কলা উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে অগ্রস্থ ভাজক কলা।
অগ্রস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। আমি এটা ছবি এঁকে দেখাবো, এরপরে দেখাবো। আচ্ছা, এবার হচ্ছে গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা হচ্ছে স্থায়ী কলা থেকে উৎপন্ন হয়। তাহলে অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন, এখানে উৎপত্তি বিভাজনে সক্ষম লিখে রাখো তো, বিভাজনে সক্ষম। তাহলে অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপত্তি হয়, বিভাজনে সক্ষম কলাকে প্রাথমিক ভাজক কলা বলে। তাহলে নিশ্চয়ই সংজ্ঞাটা এর মধ্যে পেয়ে গেলে। অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপত্তি হয় এবং বিভাজনে সক্ষম, এই কলাটাকে বলে প্রাথমিক ভাজক কলা। আর স্থায়ী কলা থেকে উৎপত্তি হয়, স্থায়ী কলা থেকে উৎপত্তি হয় কিন্তু বিভাজনে সক্ষম। এই কিন্তু কথাটা লিখলাম কেন? বিভাজনে সক্ষম। স্থায়ী কলা তো বিভাজনে সক্ষম নয়, স্থায়ী কলা তো পরিণত কলা। কিন্তু স্থায়ী কলাটাও কিন্তু অল্প সময়ের জন্য বিভাজন ক্ষমতা ফিরে পায়, তাকে কিন্তু গৌণ ভাজক কলা বলে। অর্থাৎ এই ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হয়। অর্থাৎ তীর চিহ্ন আমি যদি দেখাতাম, তাহলে ভাজক কলা যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলবে তাকে স্থায়ী কলা বলবো। এবার স্থায়ী কলাটাও কখনো কখনো সাময়িক সময়ের জন্য বিভাজন ক্ষমতা ফিরে পায়, তাকে গৌণ ভাজক কলা বলে। একে প্রাথমিক ভাজক কলা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়, একদম প্রাথমিক, বিভাজনে সক্ষম। তাহলে গৌণ ভাজক কলা কিন্তু স্থায়ী কলা থেকে সৃষ্টি হয় কিন্তু বিভাজনে সক্ষম। এর উদাহরণগুলো একটু মনে রাখবো। এর উদাহরণগুলো, কথা বন্ধ করো, দেখো এর উদাহরণগুলো, এই কলার উদাহরণগুলো অনেকগুলো উদাহরণ আছে। 1 নম্বর লেখো হেলোজেন। এটা আমি এই দিক থেকে লিখি, এর উদাহরণটা এই দিক থেকে লিখি আমরা। হেলোজেন, হেলোজেন বা কোয়ার্ক ক্যাম্বিয়াম, কোয়ার্ক ক্যাম্বিয়াম কলা। হেলোজেন বা কোয়ার্ক ক্যাম্বিয়াম কলা, এই হেলোজেন বা কোয়ার্ক ক্যাম্বিয়াম কলা কোথায় থাকে? এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে বহিঃস্তর। এপিডার্মিস এখানে থাকতে পারে, আর কোথায় থাকতে পারে? পরিচক্রে থাকতে পারে, একে বলে পেরিসাইকেল। পেরিসাইকেল মানে পরিচক্র, এখানে থাকে। তাহলে নিশ্চয়ই এই যে কলা এপিডার্মিস, পেরিসাইকেল, পরিচক্র, এখান থেকে তৈরি হয়। থেকে এটা এপিডার্মিস মানে বহিঃস্তর, পেরিসাইকেল এর বহিঃস্তর, এর থেকে উৎপত্তি, এর থেকে উৎপত্তি হয়। এটা হচ্ছে কোয়ার্ক ক্যাম্বিয়াম বা এর অপর নাম হচ্ছে ফেলোজেন। এবার দেখো পরেরটা হচ্ছে উড। উড ক্যাম্বিয়াম মানে কি? ক্ষত হয়ে গেছে। উড মানে ক্ষত হয়ে গেছে, উড ক্যাম্বিয়াম। তার মানে এই উড ক্যাম্বিয়ামটা এটা কিন্তু উদ্ভিদের ক্ষত স্থানে উৎপন্ন হয়। উদ্ভিদের ক্ষত স্থানে
উদ্ভূত হয় বা তৈরি হয়। নেক্সট হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার মানে সংবহন কলা, জাইলেম ফ্লোয়েম দিয়ে ভাস্কুলার কলা তৈরি হয়। ভাস্কুলার ভাস্কুলার ক্যাম্বিয়ামটা কি? ভাস্কুলার ক্যাম্বিয়ামটা হচ্ছে এই ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম কলাটা, এটা কিন্তু সংবহন কলা, সংবহন কলা, সংবহন কলা। যেমন এই কলাটা যেমন হচ্ছে জাইলেম, জাইলেমকে বেষ্টন করে থাকে। এই কলা জাইলেমকে বেষ্টন করে, বেষ্টন করে কি করে? বলয় গঠন করে, বলয়, বলয় গঠন। তাহলে দেখো কোয়াড ক্যাম্বিয়াম, মুন ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, সহযোগী ক্যাম্বিয়াম, আরেকটা আছে, চারটি। সহযোগী ক্যাম্বিয়ামটা কি করে না, সহযোগী ক্যাম্বিয়াম এই কলাটা একবীজপত্রী যে উদ্ভিদ আছে, একবীজপত্রী উদ্ভিদের অনিয়ন্ত্রিতভাবে, একবীজপত্রী উদ্ভিদকে, একবীজপত্রী উদ্ভিদকে অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি ঘটায়, বৃদ্ধি ঘটায়। তাহলে আমরা নিশ্চয়ই গৌণ ভাজক কলাগুলির নাম মুখস্থ, যদিও তোমাদের এইগুলো মানে দিতে পারে। তাহলে মুন্ড ক্যাম্বিয়াম ক্ষতস্থানে উদ্ভূত হয়। ভাস্কুলার ক্যাম্বিয়াম সংবহন কলা, যেমন জাইলেমকে বেষ্টন করে একটা বলয় গঠন করে। সহযোগী ক্যাম্বিয়াম সাহায্য করে একবীজপত্রীটা লিখি, একবীজপত্রী উদ্ভিদকে, একবীজপত্রী উদ্ভিদকে কি করে? অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি ঘটায় বা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। তাহলে উৎপত্তি অনুসারে ভাজক কলা কয় প্রকার, কি কি মুখস্থ করবে, প্রত্যেকে লেখো এবং মন দিয়ে দেখো, মনে তো রাখতে হবে। এবং এরকম অনেক অসংখ্য কোশ্চেন আছে, ভালো নাম্বার পেতে গেলে মুখস্থ বিদ্যাও থাকতে হবে, মনেও রাখতে হবে। প্রাথমিক ভাজক কলা এবং গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা কোথা থেকে উৎপন্ন হয়? অপ্রস্থ ভাজক কলা। এটা হচ্ছে অপ্রস্থ। কোথায় কোথায় আছে অপ্রস্থ? নিবেশিত। আমরা এটা দেখাবো অবস্থান অনুযায়ী, যখন অগ্রস্থ, পার্শ্বস্থ এবং অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত ছবি এঁকে দেখাবো। আমরা এখানে শুধু এঁকে দিচ্ছি। এটা হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক কলার প্রকারভেদ। এবার কার্য অনুসারে ভাজক কলার প্রকারভেদ, এটা লেখা হয়ে গেছে। আমরা এবার কার্য অনুযায়ী ভাজক কলার প্রকারভেদগুলো লিখব। এবার পরের প্রশ্ন লেখো, কার্য অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ লেখো। এইগুলো আমি প্রাথমিক ভাজক কলা না, ওগুলো ছবি আঁকতে হবে না। আমার এইখানে যে তিনটি আছে সেটা আমরা আঁকবো। কার্য অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ গুলি লেখো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমি। এবার আমরা কার্য অনুযায়ী কার্য অনুযায়ী ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবে, প্রোটোডার্ম।
এগুলো আগে তোমাকে নামগুলো মনে রাখতে হবে। তাহলে কার্য অনুযায়ী ভাজক কলা কয় প্রকার? 3 প্রকার। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। কথা বন্ধ করো। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। একে ভূমি ভাজক কলা বলে। ভূমি ভাজক কলা। এবার ভূমি ভাজক কলা মানে মাটির নিচের অংশ। মূল মাটির নিচে উদ্ভিদে কি থাকে? মূল থাকে। তাহলে সেই অংশে এখানে এই ভাজক কলা কী কী গঠন করে তার ভিত্তিতে একে ভাগ করা হয়েছে। প্রোটোডার্ম, আমরা এটা মুছে দিই। আচ্ছা, প্রোটোডার্ম দেখো, আমরা এর আগে অগ্রস্থ ভাজক কলা কথাটা পড়েছি। এবার এই অগ্রস্থ ভাজক কলা, এই প্রোটোডার্ম কাকে বলে? দেখো, অগ্রস্থ ভাজক কলা, এই অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা যা লেখার দরকার, অগ্রস্থ ভাজক কলা থেকে অগ্রস্থ, আচ্ছা ওইটা লিখো না। দেখো, যে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের বাইরের ত্বক গঠন করে বা তৈরি করে, তাকে প্রোটোডার্ম বলে। তাহলে প্রোটোডার্ম নিশ্চয়ই বুঝতে পারলাম যে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের বাইরের ত্বক গঠন করে, তাকে প্রোটোডার্ম বলে। প্রোক্যাম্বিয়াম কাকে বলে? যে অগ্রস্থ ভাজক কলা, ভাস্কুলার বান্ডিল লিখো না, সংবহন কলা লেখো। সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠন করে। তাকে প্রোক্যাম্বিয়াম বলে। এবার গ্রাউন্ড মেরিস্টেম, যে অগ্রস্থ ভাজক কলা, এটা কিন্তু মাটির নিচে, অর্থাৎ মাটির নিচে যে অংশ, অর্থাৎ এটা হচ্ছে অন্তঃস্তবকে কি বলে? এন্ডোডার্মিস। অন্তঃস্তব বা এন্ডোডার্মিস, বহিস্তরকে বলে কর্টেক্স। বহিস্তরকে কি বলে? কর্টেক্স। অধস্তবকে কি বলে? অধস্তবকে বলে হাইপোডার্মিস। অধস্তবকে বলে হাইপোডার্মিস। এছাড়া পরিচক্র বা পেরিসাইকেল, তারপরে হচ্ছে মজ্জা বা পিত্ত, এবং মজ্জাংশু গঠন করে। তাহলে এটা একটু মনে রাখবে
অন্তঃস্থক, বহিঃস্থক, অধঃস্থক, পরিচক্র, মজ্জা, মজ্জাংশু। তাহলে যে অগ্রস্থ ভাজক কলা অনেক কিছু এগুলো মনে রাখতে হবে। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম, এই যে কার্য অনুযায়ী এই যে ভাগটা, এই ভাগটা একটু আলাদাভাবে একজন বিজ্ঞানী আলাদাভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। সেইটা আমি এবার একটা ছবির মাধ্যমে দেখাবো, এবং এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট ছবি, পরীক্ষা দিতে পারে। এটা তোমরা লিখে নাও। তাহলে কার্য অনুযায়ী কয় প্রকার? 3 প্রকার। আগে এগুলো মুখস্থ করবে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর ভূমি ভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, এইগুলো মুখস্থ করলে তুমি সব কোশ্চেন এমসিকিউ পেয়ে যাবে। এইটা মুখস্থ করতে পারলেই হয়ে যাবে। আমরা এবার যেটা করব এইটা একটু মনে রেখো। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। এবার একজন বিজ্ঞানী কথা বলছি। বিজ্ঞানী হ্যান্ডস্টাইন। লেখো। প্রশ্নটা হচ্ছে, এটা প্রশ্নটা লেখো, হিস্টোজেন মতবাদ। হিস্টোজেন মতবাদ কি? এইটার পরে এটা লিখাচ্ছি কেন? কারণ এটার সঙ্গে ওটা মিল। তার মানে একজন বিজ্ঞানী এই অগ্রস্থ ভাজক কলাকে 3 ভাগে ভাগ করেছিল, কিন্তু নামটা আলাদা ছিল। সেই জন্য তারই ভিত্তিতে আমি সেটা লিখবো, এখানে লিখে দিচ্ছি, মুখস্থ রাখতে হবে। এবার দেখো, হিস্টোজেন মতবাদ লেখো। বিজ্ঞানী, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে হ্যান্ডস্টাইন। বিজ্ঞানীর নাম কি? হ্যান্ডস্টাইন। বিজ্ঞানী হ্যান্ডস্টাইন তিনি অগ্রস্থ যে ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলাকে 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগে ভাগ করেছেন। কেমন? এগুলি কি? এগুলি নামগুলো আমি লিখে দিই। এগুলি হলো, ছবিতে দেখাবো। এগুলি হলো, 1 ডার্মাটোজেন। 1 হচ্ছে ডার্মাটোজেন, মনে রাখবে, ডার্মাটোজেন। 2 প্লিরোম। 2 হচ্ছে প্লিরোম। আর 3 হচ্ছে পেরিফ্লেম। তাহলে এটা মুখস্থ রাখতে হবে। বিজ্ঞানী হ্যান্ডস্টাইন অগ্রস্থ ভাজক কলাকে 3 ভাগে ভাগ করেছেন। কি কি? ডার্মাটোজেন, প্লিরম আর পেরিফ্লেম। এদের একত্রে এই কি বলে? হিস্টোজেন বলে। এদের একত্রে হিস্টোজেন বলে। আমরা ছবি আঁকবো, পেন্সিল বার করব। আমি বাঁদিকে ছবি আঁকছি, এই ছবিটা ইম্পর্টেন্ট, এবং ডান দিকে এই অংশগুলো দেখাবো এবং লিখবো। আচ্ছা, তোমরা পেন্সিল বার করে প্রত্যেকে ছবিটা আঁকো। ছবি তোমাকে দেবে, তোমাকে পয়েন্টিংগুলো করতে হবে। কেমন? এরকম একটা গঠন আছে। এই গঠনটা তোমরা
বইতে দেখবে, গঠনটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই যে একটা গঠন, এই গঠনের একেবারে বাইরের যে স্তরটা আমি আঁকছি সেটা হচ্ছে ডারমাটোজেন। তোমরা এখানে পাতলা একটা স্তর করো। এই যে স্তরটি আঁকলাম এটাকে ভাগ করে নাও। এই যে স্তরটা, এটার নাম হচ্ছে, একদম বাইরের স্তরটার নাম হচ্ছে ডারমাটোজেন। ডারমাটোজেন। এবার ডারমাটোজেন কাকে বলে আমরা এটা লিখছি। আগে আমরা পড়েছিলাম যে প্রোটোডার্ম কথাটা পড়েছি, সেই জন্য এটা লিখছে প্রোটোডার্ম, তার মানে বহিঃস্তর গঠন করছে। তার মানে এটা কিন্তু অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা। কেমন? এই অগ্রস্থ ভাজক কলা যা উদ্ভিদের কি গঠন করে? প্রোটোডার্ম, উদ্ভিদের ত্বক, উদ্ভিদের ত্বক বা প্রোটোডার্ম গঠন করে। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম? প্রোটোডার্ম মানে ত্বক, তাহলে প্রোটোডার্ম বা ত্বক গঠন করে, এটাকেই তিনি কি বললেন? ডারমাটোজেন, বাইরের স্তর। তাহলে বাইরের স্তরটা দেখালাম। এবার আমি প্লিরোমটা দেখাচ্ছি। প্লিরোমটা দেখো, একেবারে ভেতরের স্তর, এই স্তরটা, এইখানটা, এই যে স্তরটা, এই স্তরে এখানে এরকম দেখো, আচ্ছা এইবার এখান থেকে এখানে ভেতরে, এটা কিন্তু ভেতরে, ভেতরে হালকা করে দাগ দিয়ে দাও। এবার এইগুলোকে একটু ভাগ করে ফেলো। এই যে এটা এঁকেছি, এটা হচ্ছে প্লিরোম, এটা হচ্ছে প্লিরোম। প্লিরোমটা কি, কাকে বলবো? এই যে অগ্রস্থ ভাজক কলার এই যে কেন্দ্রীয় যে স্তর, কোষ স্তর, মানে ভেতরের কোষ স্তর, কেন্দ্রীয় কোষ স্তর থেকে, তাহলে কেন্দ্রীয় কোষ স্তর কিসে বিন্যস্ত হচ্ছে? কেন্দ্রীয় কোষ স্তর থেকে ওখানে নিশ্চয়ই আমরা দেখেছিলাম যে প্রোক্যাম্বিয়াম। তাহলে অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রীয় কোষ স্তর থেকে কি তৈরি হয়? প্রোক্যাম্বিয়াম গঠিত হয়। প্রোক্যাম্বিয়াম যদি গঠিত হয় তাকেই কিন্তু প্লিরোম বলবো। এবার বাকি থেকে গেল পেরিপ্লেম। পেরিপ্লেমটা থেকে এখানে আমরা কি করব? এইগুলোকে ছোট ছোট প্রকোষ্ঠে ভাগ করব। এরকম ভাবে ভাগ করে ফেলো। খুব তাড়াতাড়ি তো হবে না, আমরা ভাগ করছি।
তোমরা এই যে ভাগটা করলাম, এখানে অসংখ্য পৃথিবীর মতো কোষ আছে, এইগুলোকে বলা হয় পেরিপ্লেম। পেরিপ্লেমটা কি তাহলে? এটা হচ্ছে এই অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা কোষস্তর থেকে, এই কোষস্তর থেকে কি কি উৎপন্ন হবে? থেকে গ্রাউন্ড মেরিস্টেম তৈরি হবে। গ্রাউন্ড মেরিস্টেম, মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম মানে ভূমি ভাজক কলা তৈরি হবে। এই গ্রাউন্ড মেরিস্টেম গুলো কি কি? অন্তঃস্তর, তারপরে বহিস্তর মানে কর্টেক্স, বহিস্তর মানে কর্টেক্স, অধস্তর মানে হাইপোডার্মিস, তারপরে মজ্জা, তারপরে মজ্জাংশু, মজ্জাংশু গঠিত হয়। তাহলে আমরা এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা হচ্ছে হ্যান্ডস্টেইনের হিস্টোজেন মতবাদ। বিজ্ঞানী হ্যান্ডস্টেইন বিজ্ঞানী হ্যান্ডস্টেইনের হিস্টোজেন মতবাদ অনুযায়ী অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা এই প্রকারভেদ, অগ্রস্থ ভাজক কলার প্রকারভেদ নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। তাহলে তোমরা এই হিস্টোজেন মতবাদটা তোমাদের মনে রাখতে হবে এই জন্যই, কোনটা কি অংশ। ডার্মাটোজেন এই ছবিটা দিতে পারে, আরো আরো কয়েকটা ছবি আছে আমি বলবো সেগুলো। এই ছবিটা ইম্পর্টেন্ট। ডার্মাটোজেন একদম ভেতরে প্লিরম এবং তার বাইরে এখানে দেখো এটা হচ্ছে পেরিপ্লেম। আমরা কার্য অনুযায়ী আমরা দেখলাম, এবার আমরা লিখব অবস্থান অনুযায়ী। সেখানে একটা ছবি আছে, এটা মুছে দেবো। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে অবস্থান অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ। হ্যাঁ, কোথায় বলো? লাস্ট লাইন গ্রাউন্ড মেরিস্টেম। এর মধ্যে অন্তঃস্তর, বহিস্তর, অধস্তর, মজ্জা এবং মজ্জাংশু, মজ্জাংশু। আচ্ছা, আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে উপরের দিকটা আমরা মুছে দিই। এবার অবস্থান অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ। এবার লেখো অবস্থান অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ। অবস্থান অনুযায়ী ভাজক কলার প্রকারভেদগুলি লেখো। আমরা এবার এটা মুছে ফেলি। হ্যাঁ, একটা ছবি আঁকতে হবে তো। অবস্থান অনুযায়ী ভাজক কলা কিন্তু তিন প্রকার। একটা লাইন লিখে ফেলো, লেখো অবস্থান অনুযায়ী। আচ্ছা, এটা লেখার দরকার নেই, আমি এখানে লিখে দিই। ভাজক কলা
ছবি আঁকবো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ভাজক কলা লেখো। ভাজক কলা। এবার এটা আমি যেটা পার্থক্যটা লিখছি অবস্থান অনুযায়ী, প্রকার ভেদটা হচ্ছে অবস্থান অনুযায়ী। ভাজক কলা 3 প্রকার, 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, 2 হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, আর 3 হচ্ছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা। তাহলে ভাজক কলা কিসের ভিত্তিতে ভাগ করলাম? কোথায় আছে, অবস্থানটা কোথায়, তার ভিত্তিতে ভাগ করছি। এবার আমরা একটা ছবি আঁকবো। তোমরা একটা ছবি এই বাঁ পাশে আঁকো। এই যে এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা এটা কি কাজ করে, কোথায় আছে? দেখো, উদ্ভিদের মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকে। অগ্রভাগে কোথায় থাকে? মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থিত, এখানে থাকে। এটা উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থিত। কাজটা কি? কাজটা হচ্ছে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, এটাই কাজ। এবার আমরা জানবো আমরা অগ্রস্থ ভাজক কলা সম্বন্ধে জেনেছি। এবার আমরা জানবো পার্শ্বস্থ ভাজক কলা। দেখো, পার্শ্বস্থ ভাজক কলা এই যে এটা অগ্রস্থ ভাজক কলা, তার সম্বন্ধে লিখলাম। এবার আমরা পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা কোথায় থাকে? দেখো, এই যে পার্শ্বস্থ ভাজক কলা এই যে পাশে থাকে, এইগুলো হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। এটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। এটা পার্শ্বস্থ ভাজক কলা। এই ভাজক কলাটা অবস্থানটা দেখো, উদ্ভিদের, এটা কিন্তু উদ্ভিদের মূল ও কাণ্ডের কোথায় থাকে? পরিধিতে অবস্থিত, এইখানে থাকে পরিধি।
কি কাজ করে? কাজটা হচ্ছে প্রস্থে বৃদ্ধি ঘটায়, প্রস্থে বৃদ্ধি। তাহলে প্রস্থে বৃদ্ধি ঘটাবে। এবার আমরা যেটা জানবো, নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা আমরা এইখানটায় লিখি, এটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা। এই নিবেশিত ভাজক কলা কোথায় থাকে? উদ্ভিদের পর্বে থাকে। আর কোথায় থাকে? পত্রমূলে থাকে। কোথায় কোথায় থাকে? পর্বে, পত্রমূলে অবস্থিত। এবার কি কাজ করে? কাজটা হচ্ছে কি? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। পর্ব মধ্যে এবং পত্রমূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। আমরা ভাজক কলার অবস্থান অনুযায়ী প্রকারভেদ লিখলাম, অগ্রস্থ, পার্শ্বস্থ এবং নিবেশিত। এবার আমরা জানব বিভাজনের তল অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ। এটা আমরা বুঝবো। এবার আমরা যেটা লিখছি তো সবাই, হ্যাঁ, কমপক্ষে এগুলো তোমাদের ভেতরটা না জানলেও এর ভাগগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতেই হবে, না হলে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি লিখবো? এবার আমি বললাম বিভাজনের তল অনুযায়ী। পরের প্রশ্ন লেখো বিভাজনের তল। বিভাজনের তল অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ। ভাজক কলার প্রকারভেদগুলি লেখো। বিভাজনের তল অনুযায়ী, বিভাজনের তল অনুযায়ী ভাজক কলার প্রকারভেদগুলি লিখে আমরা বুঝে ফেলি। এবার আমরা যেটা, আচ্ছা, বিভাজনের তল অনুযায়ী ভাজক কলার প্রকারভেদ দেখো। বিভাজনের তল অনুযায়ী, বিভাজনের তল অনুযায়ী ভাজক কলা। বিভাজনের তল অনুযায়ী আমি যে ছক লিখেছি, বইটা পড়তে গেলে অনেক সময় মনের মধ্যে ঘুরিয়ে যায়। তুমি ছকটা দেখে পড়বে, দেখবে খুব অল্প সময় সবটা তোমার মনে এসে যাবে। বিভাজনের তল অনুযায়ী ভাজক কলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। চোখের সামনে একবারে ফুটে উঠবে। দেখো, একটাকে বলে রিব, প্রথমটাকে বলে রিব, রিব, তারপরে বলে প্লেট। একটা হচ্ছে রিব, একটা হচ্ছে প্লেট, আর একটা হচ্ছে মাস। তাহলে আমি বইয়ে যেমনই থাকুন, আমি আগেরটা প্রথমটা দেখো রিব বলেছি, তারপরে বলেছি প্লেট, তারপরে বলছি মাস। তাহলে রিব মানে কি? রিব মানে হচ্ছে ভাজক কলা যখন একটি মাত্র নির্দিষ্ট তল অনুযায়ী বিভাজিত হয়। অর্থাৎ দেখো, ভাজক কলা যখন, ভাজক কলা যখন একটি নির্দিষ্ট তল
নির্দিষ্ট তল অনুযায়ী বিভাজিত হয় তাকে কি বলে? রিব বলে। পরেরটা দেখো, এখানে কিন্তু দুটি নির্দিষ্ট তল। ভাজক কলা যখন এখানে একটি রিব, এখানে হচ্ছে একটি, এখানে হচ্ছে ভাজক কলা যখন দুটি নির্দিষ্ট তল অনুযায়ী বিভাজিত হয়। তাকে কি বলে? প্লেট। এবার দেখো মাস, যখন ভাজক কলা সকল তল অনুযায়ী বিভাজিত হয়, তাহলে আমরা ভাজক কলার যে প্রকারভেদ টোটালটাই লিখে ফেলেছি। ভাজক কলার ছবি এঁকেছি এবং উৎপত্তি অনুযায়ী, কাজ অনুযায়ী, অবস্থান অনুযায়ী আর বিভাজনের তল অনুযায়ী ভাজক কলাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তোমাকে প্রশ্ন ধরবো পরের দিন। প্রথম হচ্ছে উৎপত্তি অনুযায়ী 2 ভাগ। কি কি? প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা। যখন আমি বলছি কাজ অনুযায়ী, তখন প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। যখন অবস্থান অনুযায়ী বলছি অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। আর বিভাজনের তল অনুযায়ী হচ্ছে 3 প্রকার: রিব, প্লেট এবং মাস। এছাড়াও বিজ্ঞানী হ্যান্স স্টেইন একটি মতবাদ দিয়েছিলেন অগ্রস্থ ভাজক কলাকে। তিনি 3 ভাগে ভাগ করেছেন, সেটা নিশ্চয়ই তোমাদের লিখেছি, ছবি এঁকেছি, পড়েছো। আজকে আমরা ভাজক কলা শেষ হলো, এবার স্থায়ী কলা চলে যাব। এটা বুঝবো কি? আচ্ছা, এবার আমরা স্থায়ী কলা যাব। অনেকগুলো ছবি আছে স্থায়ী কলার ছবিগুলো এবার আমরা লিখবো। স্থায়ী কলা কাকে বলে? প্রশ্ন লেখো, স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলা কাকে বলে? এবার এই স্থায়ী কলা কয় প্রকার এবং কি কি, এটা ছকের সাহায্যে লিখবো আমরা। স্থায়ী কলার প্রকারভেদ গুলি লেখো। আমরা প্রথমে জানবো স্থায়ী কলা কাকে বলে। সংজ্ঞাটা আমরা লিখবো আগে। স্থায়ী কলা মানে নিশ্চয়ই যে কলা আর বিভাজিত হবে না। তাহলে স্থায়ী কলা কাকে বলে? দেখো ভাজক কলা থেকে উৎপন্ন। স্থায়ী কলাটা কিন্তু ভাজক কলা থেকে উৎপন্ন হয়। ভাজক কলা থেকে উৎপন্ন, বিভাজনে অক্ষম কলাকে কি বলে? স্থায়ী কলা বলে। তাহলে স্থায়ী কলা কাকে বলে? ভাজক কলা থেকে উৎপন্ন, বিভাজনে অক্ষম কলাকে স্থায়ী কলা বলে। স্থায়ী কলার প্রকারভেদ আমরা এবার লিখছি, এটা ছকের সাহায্যে লিখব। স্থায়ী কলা, স্থায়ী কলার প্রকারভেদ। স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ছকটা দেখে বুঝতে পারছো? 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে
সরল স্থায়ী কলা, এক হচ্ছে সরল স্থায়ী কলা কাকে বলে একটু আমরা জেনে নিই অল্প কথায়। তার মানে স্থায়ী কলা কাকে বলে আমরা সংজ্ঞাটা লিখেছি। তাহলে যে স্থায়ী কলার কোষগুলি কেমন হবে, যে স্থায়ী কলার কোষগুলি উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন, তাকেই এখানে শুধু বলেছে, কাজ ফাজ কিছু বলেনি, মোটামুটি কাজগুলি একই থাকে। তাহলে উৎপত্তি আর গঠন এক, কিন্তু যখন আমি জটিল স্থায়ী কলা বলবো তখন বলবো উৎপত্তি আর গঠনগতভাবে ভিন্ন কিন্তু কাজ এক, একদম উল্টো হবে। তাহলে যে স্থায়ী কলা কোষগুলি উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন তাকে সরল স্থায়ী কলা বলে। সরল স্থায়ী কলা, এই সরল স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সরল স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই মধ্যে যেটা লিখব, এক হচ্ছে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা ছবি আঁকবো এবং প্যারেনকাইমা অনেক ভাগ, প্রত্যেকটা ভাগ সম্বন্ধে লিখবো। প্যারেনকাইমা, তারপরে হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা, আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এইগুলো ভাগ আছে, আমি এখানে আর বড় করবো না, ওগুলো আলাদা করে লিখবো। প্যারেনকাইমা অনেক 10টা ভাগ আছে, কোলেনকাইমা 3টে ভাগ, স্তরীভূত কোলেনকাইমা, উপাকৃতি কোলেনকাইমা, কৌণিক কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমা 2টো ভাগ আছে, এখানে লিখছি না, পরে লিখবো। একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু আর স্ক্লেরেনকাইমা তন্তু আর স্ক্লেরাইট। এখানে দুটো ভাগ আছে, এখানে 3টে ভাগ আছে, এখানে 10টা ভাগ আছে। আমি এখানে লিখছি না, পরে আমি ছবি আঁকবো, লিখবো। এবার আমরা লিখবো জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা, তাহলে দেখো জটিল সরল স্থায়ী কলা, দেখো কোষগুলি উৎপত্তিগত এবং গঠনগতভাবে অভিন্ন। এখানে কিন্তু আমি আর এখানে যে স্থায়ী কলা লিখছি না, লিখছি কোষগুলি কেমন হবে। কোষগুলি কিন্তু এই উৎপত্তিগত এবং গঠনগতভাবে ভিন্ন হবে। উৎপত্তিগত আর গঠনগতভাবে, এই গঠনগতভাবে এখানে তো একই রকম ছিল, এখানে কিন্তু আলাদা, কিন্তু কার্যগতভাবে মানে কাজ এক, কার্যগতভাবে অভিন্ন মানে একই রকম। তাকে কি বলবো, তাকে জটিল স্থায়ী কলা বলে। তাহলে জটিল স্থায়ী কলা কাকে বলে নিশ্চয়ই আমরা জানলাম। এবার এই জটিল স্থায়ী কলা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম, আরেকটা হচ্ছে ফ্লোয়েম। তোমরা 9-এ ছবি এঁকেছো, এখানেও একই ছবি আছে, আমরা একে দেখাবো। জাইলেমের বিভিন্ন উপাদানগুলি আছে। জাইলেমকে বৃত্তকলা বলে, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ফ্লোয়েমের মধ্যে 5টা অংশ আছে, সিপনল, সিপকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। যাই হোক, ওটা আমরা পরে লিখছি। এবার 3 নম্বর ভাগটা দেখো। 3 নম্বরটা ভাগটা হচ্ছে বিশেষ ফলিত কলা। বিশেষ কলা
এই বিশেষ কলা বা খরিত কলা এটা কাকে বলে দেখো? বিশেষ কলা বা খরিত কলা ফলনে সাহায্য করবে, নাম অনুযায়ী বুঝতে পারছো। উদ্ভিদে দেখো, উদ্ভিদ যে কোষগুচ্ছ, উদ্ভিদে যে কোষগুচ্ছ কি করে? রেচন এবং ক্ষরণে সাহায্য করে, ক্ষরণে সাহায্য করে, তাকে খরিত কলা বলে। তাহলে খরিত কলা, তাকে খরিত কলা বলে। এই কলা থেকে কি কি খরিত হয় দেখো? এই কলা থেকে গদ, রজন, তরুক্ষী, এগুলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। এগুলো সব নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো লিখতে হবে। এবং মকরন্দ খরিত হয়। তাহলে এটাকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অন্তঃখরিত গঠন সমূহ, আর একটা হচ্ছে বহিঃখরিত গঠন সমূহ। এগুলো গঠন আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা ছবি আঁকবো, কোলেনকাইমা ছবি আঁকবো, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা ছবি দেবে তোমাদের পরীক্ষায়। কোলেনকাইমা দুটো ছবি আছে, একটা হচ্ছে প্রস্থচ্ছেদ আর একটা হচ্ছে লম্বচ্ছেদে। এখানে দুটো ছবি আমাদের আঁকতে হবে। ছবি এঁকে সংজ্ঞাটা লিখবো, তোমাদের এটা লেখা হয়ে গেছে। তাহলে স্থায়ী কলার প্রকারভেদ আমরা জানলাম। স্থায়ী কলা তিন ভাগে ভাগ করা হয়েছে: সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, বিশেষ কলা বা খরিত কলা, যেটা ক্ষরণ এবং রেচনে সাহায্য করে। আমরা এরপরে আচ্ছা, আমি ওপরের দিকটা বুঝে দিলাম। এবার আমরা এই যে এখানটা আমরা জানবো প্যারেনকাইমা কাকে বলে, ছবি আঁকবো এবং আমরা তার বৈশিষ্ট্য লিখবো, প্রকারভেদ লিখবো। প্রথমে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটে ছবি পরপর আঁকবো। তাহলে তোমরা এটা তুলনা করতে পারবে। তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেলি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এগুলো কিন্তু কলা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কলার চিত্র অঙ্কন করো, অঙ্কন করো। চিত্র অঙ্কন করলে আমরা বৈশিষ্ট্য সংজ্ঞাটা লিখে ফেলতে পারবো। দেখে দেখে লিখবো ছবি এবং আচ্ছা, আমরা প্রথমে প্যারেনকাইমা ছবি আঁকছি। কি করব? বৃত্ত আঁকবো না, ছোট্ট করে ছবি আঁকবো। পেন্সিল নাও প্রত্যেকে। এই যে মোটামুটি একটা আইডিয়া করে রাখো যে এরকম ডট দিয়ে যে এইটুকু জায়গার মধ্যে আঁকবো, কেমন? আচ্ছা, কিভাবে আঁকছি দেখো। এই যে গোলগুলো গোল দিচ্ছি,
ছবি বড় করো না, তাহলে অনেক সময় চলে যাবে। ছবি ছোট করো। আচ্ছা, এই আমরা প্যারেনকাইমা ছবি এঁকেছি, এটা হচ্ছে প্যারেনকাইমা। এবার দেখো প্যারেনকাইমার মধ্যে, প্যারেনকাইমা এই যে কলার মধ্যে যে এগুলো সব কোষ, অনেক কোষ নিয়ে কিন্তু একটা কলা। তার মানে এখানে কিন্তু কি থাকবে, এখানে কোষ গহ্বর আঁকো পাতলা করে, এর ভেতরে এই যে কোষ গহ্বর আঁকছি, কোষ গহ্বর, আমি এর ভেতরে কোষ গহ্বর আছি, এগুলো কোষ গহ্বর। কোষ গহ্বর আঁকা হয়ে গেছে। এবার দেখো এই কোষ গহ্বরের বাইরে একটা নিউক্লিয়াস আঁকো, কোষ গহ্বরের বাইরে একটা নিউক্লিয়াস, কোষ গহ্বরের বাইরে প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস আছে। তাহলে আমরা এটা দেখলাম, কি দেখলাম, যে এই যে কোষটা, এই কোষটা কিন্তু নিউক্লিয়াস আছে, তার মানে সাইটোপ্লাজম আছে। তাহলে এইটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর। এবার এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু পাতলা, কোষ প্রাচীর পাতলা। তাহলে আর একটা কি আছে, এইখানটা দেখো, কোষান্তর রন্ধ্র, কোষান্তর রন্ধ্র আছে, এখানে কিন্তু কোষান্তর রন্ধ্র আছে, প্যারেনকাইমায় কোষান্তর রন্ধ্র আছে। এটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। আচ্ছা, আমরা এবার সংজ্ঞাটা লিখব। ছবিটা দেখো, সংজ্ঞাটা এবার আমরা লিখবো ডান দিকে। আচ্ছা, আমরা লেখো, এটা সরল, এই যে এই ভেতরে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে কোষ গহ্বর, বুঝতে পেরেছ? নিউক্লিয়াসটা এর ভেতরে আঁকা যাবে না, বাইরে আঁকো, বুঝতে পেরেছি? কোষের ভেতরে যে অংশটাই যে দেখাচ্ছি দাগ দিয়ে গেছি, এটা হচ্ছে কোষ গহ্বর, এটাও কোষ গহ্বর, এই এগুলো সব কোষ গহ্বর। আর এখানে যে এটা হচ্ছে নিউক্লিয়াস, তার মানে সাইটোপ্লাজম আছে। অর্থাৎ এদের বৈশিষ্ট্য, আমরা প্রথমে সংজ্ঞাটা লিখবো। সংজ্ঞাটা যখন লিখবো, কার ভাগ? সরল স্থায়ী করা। দেখো, যে সরল স্থায়ী করা, যে সরল স্থায়ী কলার, এইগুলো সব, এইগুলো কিন্তু এক একটা কোষ, আমি এগুলো দেখাচ্ছি, এগুলো এখানে দুটো কোষ দেখাচ্ছি, এইগুলো কিন্তু কোষ। এই এত কোষ মিলে একটা কলা তৈরি হয়েছে, এটাও একটা কোষ, এটাও একটা কোষ, কেমন? তাহলে যে সরল স্থায়ী কলার, যে সরল স্থায়ী কলার কোষগুলি কেমন? কোষগুলি কোষ প্রাচীর দিয়ে শুরু করতে হবে প্রত্যেকটা। কোষ প্রাচীর হচ্ছে পাতলা, কোষ প্রাচীরটা কেমন? কোষ প্রাচীরটা পাতলা, সেলুলোজ নির্মিত, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ নির্মিত, সজীব, সেলুলোজ নির্মিত, সজীব, কোষান্তর রন্ধ্রযুক্ত, কোষান্তর রন্ধ্র থাকে, কোষান্তর রন্ধ্রযুক্ত কলাকে কি বলা হয়? প্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা কলা বলে। প্যারেনকাইমা কলার অবস্থানটা কোথায়? প্যারেনকাইমা কলার অবস্থানটা আছে, হ্যাঁ,
প্রশান্ত রন্ধ্র, এই যে দুটো কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখছো, এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা জায়গা, এই সব কটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে প্রশান্ত রন্ধ্র। দুটো কোষের মাঝখানে যে জয়েনিং, মাঝখানে যে একটা ফাঁকা জায়গা দেখছো তো, এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে প্রশান্ত রন্ধ্র। এবার দেখো প্যারেনকাইমা কলা কোথায় থাকে? মূল ও কাণ্ডে থাকে, মূল ও কাণ্ডে এটা থাকে। এবার আমরা এবার আমরা প্যারেনকাইমা তো লিখলাম, কোলেনকাইমা ছবি আঁকবো, কোলেনকাইমা দুটো ছবি আঁকবো। এবার একটা কিন্তু গোল আঁকবো। এবার আচ্ছা এখানে স্প্লেনকাইমা ছবি হ্যাঁ করা যাবে, আমি এটা ছোট ছোট করে আঁকি। আচ্ছা দেখো একটা গোল আঁকলাম, বৃত্ত আঁকো, দেখেছি। এবার এই বৃত্তে ঠিক একই রকম ভাবে এই বৃত্তের মধ্যে এরকম কোষ আঁকো, এই কোষগুলো একটু বড় আঁকো, তাহলে তোমার সুবিধা হবে। একই রকম একটু না, একটু বেঁকা, কোনোটা গোল, কোনোটা একটু লম্বা, এরকম করে আঁকো। আচ্ছা এবার এই যে কোষগুলো আঁকা হয়েছে, এই কোষের এখানে দেখো, এখানে আমি কি আঁকছি একটা দেখে নাও। এই যে কোষের কোষ প্রাচীর, এই যে এটা হচ্ছে অসমভাবে স্থূল, তাহলে কেমন করে আঁকছি আমি এটা বড় করে এঁকে দিই। এই একটা কোষ বাইরে নিয়ে গেছি, তাহলে প্রত্যেকটা কোষের এই কোষ প্রাচীরগুলো এরকম পাবো, তার মানে এটা হচ্ছে অসমভাবে স্থূল। তাহলে এই কোষগুলো হচ্ছে, কোষ প্রাচীরটা কেমন? অসমভাবে স্থূল। কোষ প্রাচীর অসমভাবে স্থূল। কোষ প্রাচীর অসমভাবে স্থূল আমার আঁকা হয়ে গেছে। এইবার এইগুলো এবার দেখো এখানে এখানে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা এস গায়ে লেখো আঁকো, কিন্তু বাইরে আঁকো নিউক্লিয়াসটা আঁকো। সববার আঁকার দরকার নেই, 3-4টে আঁকলেই হবে, 3-4টে এঁকেছি। এবার এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে কোলেনকাইমা কলার প্রস্থচ্ছেদ। কোলেনকাইমা কলার প্রস্থচ্ছেদ এঁকেছি, এই একটা ছবি দিতে পারে। আবার এই কোলেনকাইমা কলার লম্বচ্ছেদ যদি আঁকা হয়, এখানে আমরা তারপরে সংজ্ঞাটা লিখবো। এখানে কোলেনকাইমা কলার লম্বচ্ছেদ, এখানে একটু ফাঁকা রাখো, কারণ এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে লিখে ফেলতে হবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, ওখানেও নিউক্লিয়াস দেখবো। এইগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু কূপ। এই ফাঁকা জায়গাগুলো কি? কূপ। লেখো কক্ষ, কূপ না, এটা লেখো কক্ষ। এই ফাঁকা জায়গাগুলো লেখো কক্ষ। আর এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কিন্তু, কোষ প্রাচীরটা কেমন? কোষ প্রাচীর অসমভাবে স্থূল, অসমভাবে, কোষ প্রাচীর অসমভাবে স্থূল। লিগনিন বিহীন, ব্র্যাকেটে লিখে রাখো, এর মধ্যে কিন্তু লিগনিন নেই। কেন নেই? লিগনিন নেই, পরেরটায় আছে লিগনিন বিহীন।
লিগনিনবিহীন। তাহলে দেখো নিউক্লিয়াস আছে মানে কোষগুলি সজীব, এর ভেতরে যে অংশটা এটাকে কক্ষ বলে, তার মানে এইখানটা এই স্তরগুলো এখানে এরকম করে তৈরি হয়েছে। আমি অত আঁকছি না। এবার আমি আরেকটা অংশ লম্বচ্ছেদে আঁকবো। লম্বচ্ছেদ, এই ছবিটা দিতে পারে লম্বচ্ছেদের ছবি। এবার দেখো এখানে এগুলো হচ্ছে কক্ষ। এগুলো হচ্ছে কক্ষ। তাহলে কক্ষ কোনটা? এইটা। এবার এখানে নিউক্লিয়াস গেছি, প্রত্যেকটা এখানে একটা করে নিউক্লিয়াস থাকবে। তাহলে কক্ষ হলো, নিউক্লিয়াস হলো। কোষ প্রাচীরটা এইখানটা দেখাবো, এইখানে এরকম একটু চিহ্ন দিয়ে দেখাও। আচ্ছা যাই হোক, কোষ এখান থেকে একটা ভেতর থেকে একটা দাগ হবে। এটা হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা কলার লম্বচ্ছেদ। লম্বচ্ছেদে কেমন দেখাচ্ছে? আয়তকার। কোষগুলো কেমন? এটা কিন্তু আয়তকার বা লম্বাটে। আর প্রস্থচ্ছেদে কেমন দেখাচ্ছে? প্রস্থচ্ছেদে কিন্তু বহুভুজাকার। কেমন? আমরা সংজ্ঞাটা শুরু করব। তাহলে কোলেনকাইমা দুটো ছবি আমি তোমাকে দেখিয়েছি। এবার কোলেনকাইমা, প্যারেনকাইমা তো আমরা লিখলাম। এবার কোলেনকাইমা কাকে বলে? এটা নিশ্চয়ই একই রকম ভাবে যে সরল স্থায়ী কলা, এটা ভাগ। দেখো যে সরল স্থায়ী কলার কোষ প্রাচীর, এর কোষ প্রাচীর কিন্তু অসমভাবে স্থূল। এটা এই কথাটা মনে রাখতে হবে, এটা কিন্তু অসমভাবে স্থূল হবে এবং কিন্তু লিগনিনবিহীন। কিন্তু লিগনিনবিহীন, সজীব। এটা কিন্তু সজীব। কুশান্তর রন্ধ্র থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাকে কি বলে? কোলেনকাইমা বলে। কোলেনকাইমা এটা অবস্থানটা আমরা একটু লিখে দিই। যেহেতু এটা উদ্ভিদকে নমনীয় করে, তাহলে মধ্যশিরাতে থাকবে পাতার। কেমন?
পত্রমূলে থাকবে, পত্রমূলে। তাহলে মধ্যশিরা, পত্রমূল ইত্যাদি জায়গায় থাকে যাতে উদ্ভিদটা ভেঙে না পড়ে। একটা কথা মনে রাখতে হবে, একবীজপত্রী উদ্ভিদে কোলেনকাইমা থাকে না। একবীজপত্রী উদ্ভিদে কোলেনকাইমা থাকে না। কোলেনকাইমা কিন্তু থাকে না, এই কথাটা মনে রাখবে। তার মানে দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকবে। আর প্যারেনকাইমা তো একবীজপত্রী, দ্বিবীজপত্রী সমস্ত উদ্ভিদেই থাকে, কিন্তু এটা স্পেশাল, এই কলাটা কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদে থাকে না। আমরা এটা মুছে দিলাম উপরেরটা। এবার আমরা স্ক্লেরেনকাইমাটা দিই। স্ক্লেরেনকাইমার ছবিটা আঁকবো, ছোট্ট করে ছবি আঁকবো। দেখো কীরকম করে আঁকবো, বেশি বড় নয়। এই যে একটা ছবি আঁকছি, আমি দুটো তিনটে কোষ আঁকবো, বেশি কোষ আঁকতে গেলে সময় নষ্ট হবে। এই যে যেটুকু দরকার বোঝানোর জন্য ততটুকুই আঁকবো। আচ্ছা, এই যে কোষটা আমি এঁকেছি, এই কোষটা দেখো, আর আরেকটা কোষ আঁকবো। এবার দেখো কি করব, এখানে কূপ আছে, এইগুলোকে বলে কূপ। এগুলোকে কি বলে? কূপ। আগে এই কূপগুলো আঁকবো, এগুলো হচ্ছে কূপ। তাহলে কূপ কোথায় থাকে? এখানে নিশ্চয়ই কূপ নেই, এখানে আছে। এবার এটাকে কিভাবে আঁকছি দেখো। এবার দেখো যে যতগুলো করেছি ততগুলো কূপ আঁকবো। এবার প্রত্যেকটা যতগুলো দাগ আছে ততগুলো দাগে এরকম কূপ দেবো, তাহলে আঁকা সুবিধা হবে, নাহলে আঁকতে পারবে না। হয়েছে? আচ্ছা, এবার দেখো, আচ্ছা এখানে একটা বাদ দিচ্ছি। এবার কি করব? এবার এই যে এই 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 দাগের ওপরের দিক থেকে এখানে করব, ওপরের দিক থেকে মিলালাম, মিলিয়ে এই দাগের সঙ্গে মিলাবো, এই দাগের সঙ্গে মিলিয়ে এই উপরের দিকে উঠিয়ে দিলাম, একটা হয়ে গেল। এবার এই দাগের নিচের দিকে নামবো, এটার সঙ্গে মিলাবো, এই হয়ে গেল। এটা একটু নামাবো, আরো নামাও, এটার সঙ্গে মিলাও, এই মিলাও, এই হয়ে গেল। এবার দেখো এটার সঙ্গে মিলাও, এই হয়ে গেল। কেমন? এইরকম ভাবে আঁকতে হবে। আমি আর আঁকছি না বেশি। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, একটাই ছবি। স্ক্লেরেনকাইমা এটা হচ্ছে মৃত কলা। স্ক্লেরেনকাইমা এইটাকে বলে কূপ, এটাকে বলে কূপ। এই যে কোষপ্রাচীর, কোষপ্রাচীরটা কেমন? কোষপ্রাচীর কিন্তু সমভাবে স্থূল, সমভাবে স্থূল। এটা কিন্তু লিগনিন যুক্ত। আগেটা বললাম লিগনিন বিহীন, লিগনিন যুক্ত। নিউক্লিয়াস দেখাতে পারছি না কারণ মৃত কলা। এবার দেখো সংজ্ঞাটা আমরা লিখতে পারি, যে সরল স্থায়ী কলা, যে সরল স্থায়ী কলার এর কোষপ্রাচীরটা কেমন? কোষপ্রাচীর দিয়ে লিখতে হবে তোমাকে, তাহলে মনে থাকবে। কোষপ্রাচীর কেমন? সমভাবে স্থূল। দেখো প্রত্যেকটা একদম সমানভাবে আছে, সমভাবে স্থূল এবং কেমন? এবং লিগনিন যুক্ত, লিগনিন যুক্ত। এখানে কিন্তু প্রশান্তর রন্ধ্র নেই, প্রশান্তর রন্ধ্র বিহীন মৃত কলা। মৃত কলাকে স্ক্লেরেনকাইমা কলা বলে। স্ক্লেরেনকাইমা কলা
অবস্থানটা দেখো, এই স্ক্লেরেনকাইমা কলা এটা কিন্তু বীজে থাকে, বীজত্বকে থাকে, ফলের শস্য থাকে, ফলের শস্য এখানে থাকে। আমরা এখন যেটা লিখব সেটা হচ্ছে প্যারেনকাইমার 10টা ভাগ লিখব। এবার এটা মুখস্থ করে আসবে পরের দিন। আমি লিখে দিদি, তোমাদের যাদের পড়া আছে তারা চলে যাবে। আর লাইটটা কি একটা লাইট কম হচ্ছে? অসুবিধা নেই তো? না একটা দেবো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এই প্রশ্নটা নিয়ে ছেড়ে দিচ্ছি। প্যারেনকাইমা কলার প্রকারভেদ লিখব, 10টা ভাগ। আমরা উপরের দিকটা মুছতে হবে, কারণ পরপর লিখবো তো। উপরে লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে প্যারেনকাইমা কলার প্রকারভেদ। এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি হয়ে যাবে, 3 দিনে কমপ্লিট করে ফেলতে পারবো। 3 দিন, হ্যাঁ 3 দিন লাগবে, 3 দিন তো লাগবে, 4 দিন লেগে যাবে। আচ্ছা, আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে প্যারেনকাইমা কলার প্রকারভেদগুলি লেখো। প্যারেনকাইমা কলার প্রকারভেদ গুলি লেখো। এগুলো ছবি নেই, শুধু লিখে যাবো। 1 নম্বর লেখো এপিডার্মিস। হ্যাঁ, এপিডার্মিস। আমি পরপর লিখে যাই, তারপরে ডান দিকে এপিডার্মিস, এপিপ্লেমা, এপিডার্মিস এ দিয়ে মনে রাখবে, এপিডার্মিস, এপিপ্লেমা, এ দিয়ে অ্যারেনকাইমা, এবার মা দিয়ে ক্লোরেনকাইমা, এবার মা দিয়ে আরেকটা প্রোসেনকাইমা। এইগুলো হলো। এবার দেখো ইডিওব্লাস্ট, এই ডান দিকের জায়গা রাখবো, আমি একটা করে লাইন লিখবো। ইডিওব্লাস্ট 10টা আছে। ইডিওব্লাস্ট। 7 নম্বর লেখো ট্রান্সফার প্যারেনকাইমা। ট্রান্সফার প্যারেনকাইমা। তারপরে 8 নম্বর লেখো সঞ্চয় প্যারেনকাইমা। সঞ্চয় প্যারেনকাইমা। 9 নম্বর লেখো সাকুলেন্ট প্যারেনকাইমা। আর 10 নম্বর লেখো সঞ্চয় প্যারেনকাইমা, সাকুলেন্ট। আরেকটা হচ্ছে আচ্ছা, এপিডার্মিস, এপিপ্লেমা, অ্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, প্রোসেনকাইমা, ইডিওব্লাস্ট, ট্রান্সফার প্যারেনকাইমা, সঞ্চয় প্যারেনকাইমা। আচ্ছা, এগুলো লিখতে থাকে, মনে আপনি লিখবো। এপিডার্মিস কাকে বলে? এপিডার্মিস যে প্যারেনকাইমা, এপিডার্মিস হচ্ছে, দেখো
উদ্ভিদের এক লাইন করে লিখো। দেখো উদ্ভিদের বাইরে ত্বক গঠন করে, ত্বক গঠন করে, উদ্ভিদের বাইরের ত্বক গঠন করে। এপিপ্লেমা দেখো মূলরমের বাইরের ত্বক, এটা গঠন করে হচ্ছে এপিপ্লেমা। প্যারেনকাইমা দেখো বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। বায়ুপূর্ণ প্যারেনকাইমা একেই কিন্তু অ্যারেনকাইমা বলে। তাহলে বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে কি বলে? অ্যারেনকাইমা বলে। দেখো জলজ উদ্ভিদের ভাসতে সাহায্য করে, জলজ উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। দেখো কচুরিপানা, ক্লোরেনকাইমা মানে কি? দেখো ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা। ক্লোরোপ্লাস্ট মানে সালোক সংশ্লেষ করতে পারবে। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। কাজটা কি? সালোক সংশ্লেষ। যে কোষের মধ্যে এটা থাকবে সে সালোক সংশ্লেষ করতে পারে। প্রোসেনকাইমা, তার মানে প্রোসেনকাইমা কেমন হবে? কোষ প্রাচীর, যে প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীরটা স্থূল হবে, তাহলে স্থূল কোষ প্রাচীর যুক্ত প্যারেনকাইমা করাকে কি বলবো? প্রোসেনকাইমা বলবো, এবং লম্বাটে হবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে প্যারেনকাইমা কোষের কোষগুলি কোষ প্রাচীর স্থূল হয় এবং লম্বাটে হয়, তাকে প্রোসেনকাইমা বলে। দেখো কাজটা হচ্ছে এই ভুট্টা গাছের কাণ্ডে কি করে? কাণ্ডে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ইডিওপ্লাস্ট মানে কি? রেচন পদার্থ যুক্ত প্যারেনকাইমা। রেচন পদার্থ যুক্ত প্যারেনকাইমা, একে কি বলে? একে বলে ইডিওপ্লাস্ট। এই যে বট গাছের পাতায় কি থাকে? সিস্টোলিথ। এই সিস্টোলিথ হচ্ছে একটা রেচন পদার্থ। সিস্টোলিথ, বট গাছের পাতার মধ্যে সিস্টোলিথ রেচন পদার্থ থাকে। সিস্টোলিথ যুক্ত যে কোষ, এই কোষকে বলা হয় কি বলে? একে বলা হয় লিথোসিস্ট। এটা মনে রাখবে, লিথোসিস্ট বলে। বট গাছের পাতায় সিস্টোলিথ যুক্ত কোষ, সিস্টোলিথ হচ্ছে রেচন পদার্থ, সেই কোষটাকে বলে লিথোসিস্ট। ট্রান্সফার প্যারেনকাইমা, অর্থাৎ যে প্যারেনকাইমা কোষগুলি কি করে? কোষগুলি লবণ গ্রন্থি, এই লবণ গ্রন্থি এবং মকরন্দ গ্রন্থি, লবণ গ্রন্থি এবং মকরন্দ গ্রন্থি উৎপন্ন পদার্থ, এই উৎপন্ন পদার্থগুলিকে কি করে? পদার্থগুলিকে পরিবহন করে। নেক্সট হচ্ছে সঞ্চয় প্যারেনকাইমা। খাদ্য সঞ্চয়। যে প্যারেনকাইমা কোষ
ওগুলি খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। যেমন একটা উদাহরণ বলি, মৃৎগত কাণ্ড, তোমরা নিশ্চয়ই আলুর স্ফীত গন্ধ করেছ। আলুর এই স্ফীত কন্দে খাদ্য সঞ্চয় করে এই প্যারেনকাইমা কোষ। নেক্সট হচ্ছে সাকুলেন্ট প্যারেনকাইমা। এই সাকুলেন্ট প্যারেনকাইমা কোষে